দেখানো হয়েছে ঝিল তার মাকে বলে, ওই বড়লোকদের একটা টাকারও প্রয়োজন নেই আমার। তুমি দেখো মা, একদিন আমিও অনেক টাকা ইনকাম করব। একদিন আমারও অনেক টাকা হবে, আমাদের গানের দলটা অনেক বড় হবে, অনেক দূর এগিয়ে যাব আমি। এই বলে ঝিল কাঁদতে থাকে। ঝিলের বন্ধুরা ঝিলকে বলে, প্লিজ ঝিল, তুই এইভাবে কাঁদিস না। ঝিল তখন বলে, উনি তো শুধু আমার অপারেশন করলেই পারতেন, কিন্তু আমাকে সহানুভূতি দেখিয়ে এতগুলো কথা বলার কি প্রয়োজন ছিল? শুধু শুধু এই মিথ্যে কথাগুলো কেন বললেন? এই বলে ঝিল সাক্ষ্য সে কথাটা ভাবতে থাকে। সাক্ষ্য ঝিলকে আই লাভ ইউ বলেছিল, ঝিলকে নিজের বউ বলেছিল। সেই সব কথা মনে পড়তেই ঝিলের চোখ বেয়ে জল ঝরে। ঝিল আরও বলে, আপনিও তো চৈতি ম্যামকে বিয়ে করতে চান, চৈতি ম্যামের সাথে আপনার সম্পর্ক আছে। আপনি মুখে সেটা যতই না বলুন না কেন, তবুও তো আমি সেটা জানি। আমিও তো একদিন দেখেছিলাম চৈতি ম্যামের হাত ধরে আপনি তার সাথে গল্প করছিলেন। সেই দেখাটা তো আর মিথ্যে নয়। ঝিল সেই সময় কথাগুলো ভেবে ভেবে কাঁদছে। তখনই ঝিলের দিদি ঝিলের দিকে তাকিয়ে বলে, তোর এই অসুস্থতার জন্য, অপারেশনের জন্য তুই তো কদিন ধরে সিঁথিতে সিঁদুরই দিতে পারছিস না। ঝিল বলে, 3 দিন পরেই যেই সিঁথির সিঁদুর মুছে যাবে, সেই সিঁথিতে সিঁদুর দেওয়াই না দেওয়াই কি যায় আসে। তখনই ঝিলের মা ঝিলকে বলে, এইসব কথা অনেক হয়েছে, এবার চল, তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। আবার কেন জানি না তোর গায়ে জ্বর এসেছে মা, আমার তো খুব চিন্তা হচ্ছে। ঝিলের মা ঝিলের বন্ধুদের গাড়ি আনতে বলে, রিস্কা ডাকতে বলে। তখনই ঝিল তার মাকে বলে, মা, আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই না? মিনু বলে, অপমান? কি অপমান? ঝিল বলে, এই যে ও বাড়ির লোকেরা তোমাকে ডেকে পাঠালো, এতগুলো কথা শোনালো, তোমায় অপমান করলো। মিনু বলে, ওইসব অপমান ধরলে কি আর হয়? আমাদের তো মোটা চামড়া, গন্ডারের চামড়া, ওইসব অপমান সহ্য করেই তো আজ এই অবধি এসেছি। তাই ওই অপমানগুলো আমার গায়ে লাগেনি। ঝিল তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি আর তোমায় কোনো অপমান সহ্য করতে দেব না, আর কোনো কষ্টও পেতে দেব না। আমি এবার ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো মা। ওই বড়লোকের হাত থেকে এইবার আমি মুক্তি চাই। সত্যি এই বিয়েটা থেকে আমি মুক্তি চাই। তখনই সেখানে আসে সাক্ষ্য ড্রাইভার। সাক্ষ্য তার ড্রাইভারকে পাঠিয়েছে ঝিলকে হসপিটালে নিয়ে যেতে। ঝিল বলে, আদিক্ষেতা করে গাড়ি পাঠানোর কি প্রয়োজন ছিল? আপনি কি আপনার স্যারকে বলে দেবেন আমার জন্য গাড়ি পাঠানোর কোনো প্রয়োজন নেই। উনি যেটা চাইছেন সেটা আমি এমনিতেই দিয়ে দেব, তাই আমাকে আর সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই। ঝিলের বন্ধুরা ঝিলকে বলে, ঝিল, তুই হয়তো ভুল ভাবছিস। ঝিল বলে, তোরা চুপ থাক। উনি তো আমার কাছ থেকে ডিভোর্স চান, তাই না? সেজন্যই এখন গাড়ি পাঠিয়েছেন। এমন অনেক কিছুই করবেন। এই যে আপনাকে বলছি এখান থেকে চলে যান, আর আপনার স্যারকে যেটা বলতে বললাম সেটা বলুন। আপনি যদি এর পরে এখানে দাঁড়িয়ে থাকেন, তবে বস্তির লোকজনকে ডাকবো। বস্তির লোকেরা কিন্তু আপনার সাথে কোনো কথা বলবে না, সরাসরি আপনার গায়ে হাত তুলবে। আমরা বস্তির লোকেরা ভালো নই, আমরা ভীষণ খারাপ, আপনি চলে যান। ড্রাইভার তখন ঝিলকে বলে, যাপ বাবা, আমি এবার কি করলাম? আমি কি নিজে থেকে এখানে এসেছি নাকি? সাক্ষ্য স্যারই তো আমায় এখানে পাঠিয়েছে। ঝিল বলে, তো ফিরে যান বললাম তো। ড্রাইভার বলে, স্যারকে গিয়ে কি বলবো? ঝিল বলে, এত সময় আপনাকে যে কথাগুলো বলতে বললাম সেগুলোই বলবেন। গাড়ির ড্রাইভার ওখান থেকে চলে যায়। এরপরে ঝিল তার মাকে বলে, চলো মা। মিনু বলে, সাক্ষ্য তোর জন্য গাড়ি পাঠিয়েছিল আর তুই? ঝিল বলে, না মা, ওই বড়লোকদের গাড়িতে আমি আর যেতে চাই না, অনেক হয়েছে, আর নয়। এরপরে ঝিলের মা ঝিলকে ধরে ধরে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে এসে ঝিলের দেখা হয় চৈতির সাথে। চৈতি বলে, আরে ঝিল, তুমি? ভাবছিলাম তোমার সাথে দেখা করতে যাব। ঝিল বলে, না ম্যাম, আমার সাথে দেখা করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি বলুন তো, আমাদের বস্তির বাতাসে দুর্গন্ধ ভেসে বেড়ায়, সেটা আপনার ভালো লাগবে না। আর তাছাড়া আমার সাথে দেখা করে কি আর হবে? আপনি তো সেদিন দেখা করলেন, আজও দেখা হয়ে গেল, তাই নতুন করে আর দেখা করার প্রয়োজন নেই। চৈতি বলে, না মানে ওই ব্যাপারে কথা বলতাম আর কি। ঝিল বলে, যা কথা বলার সেটা তো আমি বলেছি, নতুন করে আর কী কথা বলবো? আমি তো ওনাকে বলেছি উনি যেদিন ডিভোর্সের কাগজ আমার হাতে দেবেন আমি সেই দিনই সই করে দেব। চৈতি বলে, না মানে সাক্ষ্য হয়তো তোমার হাতে সেভাবে ডিভোর্সের পেপারস তুলে দিতে চাইছে না। কি বলো তো, বস্তির লোকেরা যদি আবার সাক্ষ্যর ওপরে চড়াও হয়? কিন্তু তুমি ভাবো না ঝিল, আমাদের দুই পরিবারের মধ্যে কথাও তো ঠিকঠাক হয়ে গেছে। তাছাড়া আমাদের বিয়ে নিয়ে সাক্ষ্য আর আমার কতদিনের প্ল্যান ছিল বলো তো? আমরা তো সে কারণেই বিদেশ থেকে এসেছিলাম, ভেবেছিলাম এখানে বিয়ে থা করে আবারও বিদেশ ফিরে যাব। ঝিলু তখন মনে মনে ভাবে, সাক্ষ্য বলেছিল সে বিদেশে ফিরে যেতে চায়,
তার মানে চৈতি ম্যামকে বিয়ে করে তবে উনি বিদেশে যেতে চেয়েছিলেন। ঝিলের মনে ঝটকা লাগে। ঝিল বলে, আপনিও বিদেশে যাবেন? চৈতি বলে, হ্যাঁ, সাক্ষ্য তো আমার হাজবেন্ড হবে, তাই না? যে আমার হাজবেন্ড হবে সে যেখানে থাকবে আমি তো সেখানেই থাকবো। তাছাড়া আমাদের বিয়ে নিয়ে অনেক দিনেরই প্ল্যান ছিল। কে একজন মাঝখানে ঢুকে সেই প্ল্যান নষ্ট করে দেবে সেটা তো আর আমি হতে দিতে পারি না। ঝিল বলে, আমি আপনাদের মাঝখানে ঢুকতে চাইনি, কখনোই চাইনি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। ঠিক যেমন সাক্ষ্য স্যার এই বিয়েটা করতে চাননি, বাধ্য হয়ে করেছেন, আমিও তেমনি বাধ্য হয়েই করেছি। সেজন্যই তো আমি সাক্ষ্য স্যারকে বলেছিলাম উনি যেদিন চাইবেন আমি সেদিনই ডিভোর্স দেব। চৈতি বলে, আমিও কিন্তু ডিভোর্স পেপার তুলে রেখেছি, তুমি চাইলে আমার থেকে পেপারস নিয়েও সই করতে পারো। ঝিল অবাক হয়ে যায়। এরপরে ঝিলের দিদি বলে, কেন, আপনার কাছ থেকে কেন নেবে? দেখুন, বিষয়টি ঝিল আর স্বাক্ষর, তাই তারাই ঠিক করবে কি সিদ্ধান্ত নেবে, এর মধ্যে আপনি কেন আসছেন? চৈতি বলে, বিষয়টা তো আমিও জড়িয়ে আছি, তাই না? আমার সাথেই তো স্বাক্ষর বিয়েটা হবে। তখনই ঝিলের বন্ধুরা বলে, দেখুন, আমরা ঝিলকে হসপিটালে নিয়ে এসেছি ওর চেক আপ করাতে, এখন কি এসব কথা বলার সময়? চৈতি বলে, এছাড়া আর কোথায় বা কথা বলবো, আমি ঝিলকে পাবোই বা কোথায়? চৈতি ঝিলকে বলে, ঝিল, আমি যদিও শুনেছি ও বাড়ি থেকে তোমাকে টাকা অফার করেছে, তুমি যদি চাও আমিও তোমাকে টাকা দিতে পারি, আমি তোমায় 1,00,000 টাকা দেব। তুমি কখনো এত টাকা হাতে পাওনি ঝিল, তুমি ভাবো, তুমি জাস্ট একটা সই করবে, বিনিময়ে এতগুলো টাকা পাবে তুমি। ঝিল কথাটা শুনে ভীষণ রেগে যায়। ঝিল চিৎকার করে বলে, শাট আপ। ঝিলের চিৎকার শুনে আশেপাশের নার্স, ডক্টর সবাই সেখানে চলে আসে। চৈতি সবাইকে যে যার কাজে পাঠিয়ে দেয়। এরপরেই চৈতি ঝিলকে বলে, উফ ঝিল, তুমি এত চিৎকার কেন করছো? দেখো, তুমি সাক্ষ্যকে ডিভোর্স দেবে সেজন্য আমি তোমায় টাকাগুলো দিতে চাইনি, বরং তোমাদের গানের দল যাতে অনেকটা এগিয়ে যায়, অনেক বড় হয়, সেজন্যই টাকা দিতে চেয়েছি। ঝিল বলে, ম্যাম, আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না। আপনারা কি ভেবেছেন বলুন তো? আমরা গরিব, আমরা ভিখারি, আমরা খুব লোভী, তাই না? একটা কথা মনে রাখবেন, আমরা কেউ আপনার টাকার ধার ধারি না। আমাদের টাকা দিয়ে কিনতে চাইছেন, লোভ দেখাচ্ছেন আমাদের। আমরা বস্তির লোক হতে পারি, কিন্তু আমরা লোভী নই। আমার শক্তি আছে, আমি একদিন ঠিক টাকা ইনকাম করব। আপনার টাকার কোনো প্রয়োজন নেই আমার। আপনি ডিভোর্স চাইছেন না, দিন, ডিভোর্স লেটারটা আমার হাতে দিন। চৈতি তখন তার ব্যাগ থেকে ডিভোর্স লেটার বের করে ঝিলের হাতে ধরিয়ে দেয়। আর সেদিকে তাকিয়েই ঝিলের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। অজানা কষ্ট ঝিলের মনে ভিড় করে। চৈতি ঝিলকে বলে, ঝিল, তুমি সাক্ষ্যকে দিয়ে আজই সই করিয়ে নিও প্লিজ। ঝিল বলে, আপনি কোনো চিন্তা করবেন না, যা সিদ্ধান্ত নেওয়ার আজই হবে, যা কিছু করার আজই ফাইনাল করব আমি। এরপরেই চৈতি বলে, থ্যাংক ইউ ঝিল, আজ আমি নিশ্চিন্ত হলাম। এরপরেই চৈতি বলে, আমি আর সাক্ষ্য বিয়ে করে যদিও বিদেশ চলে যাব, তবুও তুমিও এদিকে খুব ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও, আর তোমার বিয়েতে অবশ্যই আমাদের ইনভাইট করবে। আমরা যেখানেই থাকি না কেন তোমার বিয়েতে ঠিক আসবো। তখনই মিলি চৈতিকে বলে, কেন, আপনাকে কেন নেমন্তন্ন করব? আপনি কে হন? হ্যাঁ, আপনি আমার বোনের সংসার ভাঙবেন, আবার বলছেন তার বিয়েতে আপনাকে নেমন্তন্ন করতে? চৈতি বলে, আমি ঝিলের সংসার ভাঙছি? তখনই ঝিলের মা বলে, হ্যাঁ, ভাঙছিনি তো। আপনি আমার মেয়েকে বলছেন সে ডিভোর্স দিলেই আপনি সাক্ষ্যকে বিয়ে করবেন, আবার আপনি বলছেন এটা সংসার ভাঙা নয়। আপনার কাছে এটা সংসার ভাঙা না হলেও আমাদের কাছে এটাই সংসার ভাঙা। আপনি আমার মেয়ের সংসার ভাঙছেন। চৈতি বলে, সেই তো, ঝিল সাক্ষ্যর স্ত্রী, সেটা যেভাবেই বিয়ে হোক না কেন, 2 দিনের বিয়ে হোক বা 3 দিনের বিয়ে হোক, জোর করে হোক বা সাক্ষ্যকে বাধ্য করিয়ে হোক, তবু তো ঝিল সাক্ষ্যর স্ত্রী, এটাই তো সত্যি। তবে কি বলুন তো, সব কিছু তো এখন মিটমাট হয়েই যাচ্ছে, তাই এইসব কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। এই বলে চৈতি ওখান থেকে চলে যায় আর ঝিল কষ্ট পেতে থাকে। ঝিল মনে মনে ভাবি, লোকটাকে আমি পছন্দ করি না, একদম সহ্য করতে পারি না। এই বিয়েটাও তো আমি মন থেকে মানতে পারিনি। তবে যতবার এই লোকটার বিয়ের কথা শুনছি আমার কেন এমন কষ্ট হচ্ছে? আমি তো সবসময় চেয়েছি ওনাকে ডিভোর্স দিতে, আজ যখন ডিভোর্স পেপার আমার হাতে, সেখানে সই করার কথা ভাবতে কেন আমার এত কষ্ট হচ্ছে, কেন আমার কান্না পাচ্ছে? ঝিলের মাথা ঘুরে আসে, ঝিল পড়ে যেতে চায়। ঝিলের মা ঝিলকে ধরে ফেলে। তো বন্ধুরা, বুঝতেই পারছো চৈতি আর সাক্ষর পরিবার নোংরা গেম প্ল্যান করেছে। তারা ঝিলকে নানান কথা বুঝিয়েছে। এই যেমন সাক্ষ্য ঝিলের অপারেশন করেছে শুধুমাত্র ঝিলের কাছ থেকে ডিভোর্স পেতে, আর বোকা ঝিল এই মানুষগুলোর সব কথা বিশ্বাস করছে। তাই তো সাক্ষর ভালোবাসা দেখেও দেখতে পাচ্ছে না ঝিল। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।